আমি ওই নাকে পিঙ্ক, চোখে পিঙ্ক লাগিয়ে ড্রামা করি না। আমার যদি কান্না পায়, আমি সেটাকে চাপতে পারি না, আমি কেঁদে ফেলি। আমার রাগ হলেও আমি কেঁদে ফেলি। পলিটিক্যাল লোকজনদের এগুলো দেখে তাদের ড্রামা মনে হয় না। শ্রীলেখার কোনো সেন্সিটিভ বিষয়, শ্রীলেখার দু ফোঁটা চোখের জল পড়লে সেটা ড্রামা মনে হয়। তো এখানে সমাজটা এখানে দাঁড়িয়েছে। আমি তো কোথাও যাইনি যে আমাকে তো যাওয়ানো করানো হয়েছিল। তাকে কেন একটা ক্রিমিনালের মতো যেন খুন করতে যাচ্ছি, চুরি করতে যাচ্ছি, ডাকাতি করতে যাচ্ছি, এরকম একটা করে তাকে কাজ করতে হবে। সেটা একটা কাজ করতে যাচ্ছে। ভালো লাগলো সৌরভবাবু নিজেদের ভুল ত্রুটিটা স্বীকার করলেন। আমাকে হাড়ে রেড়ে 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 করে চারিদিক থেকে অ্যাটাক করা হলো। অনেক বেশি ইম্পর্টেন্ট দেন 10টা ছবি, 5টা অডি গাড়ি, 5টা বাড়ি। তো আমার আত্মসম্মান বোধটা অনেকের থেকে অনেক বেশি। কিন্তু আজকে সত্যি কথাটা বলাটা যদি আনকাট হয়ে যায়, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। ইন্ডাস্ট্রিতে এই রাজনীতিকরণটা করেছে এই তৃণমূলেরা। আচ্ছা, তোমরা এইসব লেডি সুপারস্টার বলো, বারবি ডল বলো, শ্রীলেখার এই তকমাটা কেন দিয়েছো তোমরা? রুড, আনকাট, একটাই এনার্জি। মমতা ব্যানার্জি যখন করতো, তখন আমি তার কবিতার স্পুফ বানিয়ে, আচ্ছা, আমি একটা খুব জিনিস, শান্তিপূর্ণ, আমি একজন শান্ত শিষ্ট, অতিরিষ্ট প্রতিনিষ্ট কিছু নয় মানে। ইন্ডাস্ট্রিতে লড়াকু মুখ আর প্রতিবাদী মুখ বললেই যার নাম সবার আগে আমাদের সামনে আসে শ্রীলেখা মিত্র। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তবে এইবার খানিকটা মান ভেঙেছে, তার মানে একটু নরম হয়েছে, একটু বাড়ির জন্য ভাবছে, বাড়ির গল্প নিয়ে কাজ করতে চাইছে। শ্রীলেখা দিয়ে অনেকদিন পর একটা ভালো ছবিতে এবং ফ্যামিলি ড্রামা হলে শ্রীলেখা মিত্রকে আমরা বারবার চেয়েছি, অনেকদিন পর আসা। কোথায় চেয়েছো? আমরা চেয়েছি, কিন্তু সেই ক্ষেত্রে কোথায়? আমি তো সেটা কোথাও দেখতে পাইনি। না কাজ আমরা করে। শ্রীলেখা মিত্রকে চাই, কোথাও তো বলনি। কে বলে না? আমরা চাই, কারণ তোমার মতো একজন অভিনেত্রীকে বাড়ির গল্প এবং ফ্যামিলির গল্প আমরা বারবার চাই। এতদিন পর ফেরা কেন শ্রীলেখা দি? আমি তো কোথাও যাইনি যে আমাকে তো যাওয়ানো করানো হয়েছিল। তো আমার কাছে ফেরা, সেকেন্ড ইনিংস, থার্ড ইনিংস এরকম কোনো বিষয় নেই। আমি এখানেই ছিলাম। আহ ডাকেনি লোকজন, কেউ ভয় পেয়ে ডাকেনি, কারোর পার্সোনাল গ্রাজ থেকে ডাকেনি। কে কি কেন ডাকেনি আমি তো তাদের সাইকোলজি বুঝতে পারবো না, বলতেও পারবো না। তো অনেকে আমার মধ্যে খামতি খুঁজে পেয়েছেন, মোটা হয়ে গেছি ইত্যাদি প্রভৃতি, সেই কারণের জন্য ডাকেনি, কি কেন জানি না। তোমার যে বাইরের ইমেজটা রয়েছে ভীষণ একটা রুড, এবং একটা মনে হয় যে সবসময় মুখের উপরে কিছু একটা বলে দেবে যা সামনের মানুষ নিতে পারবে না, এরকম একটা বিষয়, এবং সবসময় একটা আনকাট শ্রীলেখা থাকে। ভেতরের মানুষটাকে সবাই বুঝতে পারবে না, এটা খুবই স্বাভাবিক। দেখো, সবার সবকিছু বোঝার দায় নেই। হ্যাঁ, সবাই যে আমাকে বুঝবে সেরকম কোনো দাসখত তারাও লিখে আসেনি, বা আমারও তরফ থেকে যে সবাই কেন বুঝছে না আমায়, সেটারও কোনো দায় আমার নেই সবাইকে সবকিছু বোঝানোর। তো আনকাট ব্যাপারটা তা নয়। আমি সত্যি কথাটা বলি। আমি অনেস্টিটাকে নিজের মধ্যে প্রাধান্য দিই, অন্য মানুষের মধ্যেও প্রাধান্য দিই। কিন্তু আজকে সত্যি কথাটা বলাটা যদি আনকাট হয়ে যায়, তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক। কারণ আমি ওই শিক্ষাটাই পেয়ে এসেছি যে সত্যিটাই বলতে হবে। কারণ সত্যিটা অনেক দিক থেকে, মানে পাপ পুণ্য, ওই মরালিটি যেটা ড্রিল করে দেওয়া হয়েছিল, সেটা একটা কারণ। তারপরে হচ্ছে সত্যিটা ইজি, মিথ্যেটা বললে মিথ্যের মনে রাখাটা, যে আচ্ছা ওকে আমি কি মিথ্যে বলেছিলাম, সেইটা আবার ভুলে যায় তো মানুষ মিথ্যে কথা বললে। সুতরাং আমার কোনো দায় নেই, মিথ্যে বলি না, সত্যিটা বলি। এবার এইটা যে মানুষের কাছে, আমি রুড নই, প্রথমত আমি এই কথাটা বলতে পারি, আমি রুড নই। আমাকে যদি কেউ না খোঁচায়, আমাকে যদি কেউ মানে মানে তুমি আমার লেজে পাটা না দিলে আমি পুষ্টা করার কোনো জায়গা নেই। আচ্ছা, আমি একটা খুব জিনিস, শান্তিপূর্ণ, আমি একজন শান্ত শিষ্ট, অতিরিষ্ট প্রতিনিষ্ট কিছু নয়, মানে কুকুর বেড়াল নিষ্ঠ ভদ্র মহিলা। সো সেইখানে যদি অন্যায় কিছু দেখি, সেটা কুকুর বেড়াল রিলেটেড হোক, আমরা যেই সমাজে বাস করি সেই সামাজিক জীব একটা আছে মানুষ বলে, তাদের কিছু অন্যায় দেখলে হোক, বা পলিটিক্যাল কিছু দেখলে হোক,
সেইটা নিয়ে আমি প্রতিবাদ করি। আমার প্রতিবাদের ভাষাটা আমার ফেসবুকে হোয়াটস অন ইওর মাইন্ডটা আমি খুব লিটারেলি নিই। আমি তো আর গিয়ে গিয়ে প্রতিবাদ করছি ঝান্ডা তুলে, সেটা নয়, সেটাই কথাগুলো বলি, সেখান থেকেই সবকিছু হয়। কিন্তু আমি রুড, এটা আমি মানি না। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল। আমার এখানে দুটো প্রশ্ন রয়েছে। একটা তো শ্রীলেখা মিত্রকে নিয়ে বলা আচ্ছা, হয় তোমরা যে এইসব লেডি সুপারস্টার বলো, বারবি ডল বলো, হ্যাঁ, শ্রীলেখার এই তকমাটা কেন দিয়েছো তোমরা, রুড, আনকাট? কারণ তুমি প্রচন্ড স্পষ্ট বক্তা। তাহলে স্পষ্ট বক্তাটা তো একটা মানুষের ভালো জিনিস, কিন্তু সেটা তো তাহলে বর্তমান সেইটাকে সমাজে গিয়ে কোথাও তাহলে একটা ভয় দাঁড় করায়। তাহলে সেটা তাদের ওপরে পড়ে, আমার ওপরে বর্তায় না। আমি সোজা কথাটা বলি, সেটা যদি উল্টো দিকের মানুষ যারা মিথ্যাচারিতা করে তারা যদি সেইটাকে না নিতে পারে, সেই প্রবলেমটা তাদের, আমার নয়। তারা মিথ্যেবাদী, তারা সত্যিটা নিতে পারে না বলে তাদের সামনে শ্রীলেখা একটা আয়না হিসেবে, মেটাফরিক্যালি একটা আয়না হিসেবে থাকে। সেই জন্য আয়নায় তাদের কদর্য মুখটা তারা দেখতে পেয়ে তারা ভয় পেয়ে যায়। সুতরাং আমাকে ভাই শ্রীলেখাকে এক ঘরে করে রাখো, শ্রীলেখাকে ডাকিস না বাবা, কোথায় কি বলে ফেলবে। কেন আমি কোথায় কি বলবো? এই যে এখানে শুটিং করছি বা কিছু করছি, কোথাও কোনো রকম কিছু, মানে আমার যদি কারোর সাথে একটু অসুবিধা হয়ে যায় বুঝতে পারছি, আমি সেখান থেকে সরে আসি। এর বাইরে কিছু না। আমি কোনো আজ ইসকো লেনা হ্যাঁ এরকম কোনো এজেন্ডা নিয়ে চলি না। আমার এখান থেকে দুটো প্রশ্ন, যে একটা বলা আগে হয় একটা ছিল, দুটো হয়ে গেছে। না, দুটো প্রশ্ন ছিল। আচ্ছা। যে আমার শ্রীলেখা মিত্রকে দেখে মনে হয় যে রুড, সেটা তো প্রথমেই বললাম, কিন্তু তোমারও মনে হয় আমি রুড? না, এটা মনে হয় অডিয়েন্সের আলোচনার বিষয়বস্তু থেকে যে আমি রুড। তিনি তো একেবারে রেগুলার কাজ করেন না, না। তার জীবনে অভিনয়টা তার বাড়ির ভেতরে, মানে তিনি সব বিষয়ে কেঁদে ফেলেন, সব বিষয়ে ড্রামা করে ফেলেন, সব বিষয়ে তার একটা ভেরি গুড পয়েন্ট, গল্প নিয়ে একটা বিষয় তৈরি বিশাল হয়ে যায়। হ্যাঁ। আমার কোনো পিআর নেই, কিন্তু পিআর ম্যানেজার এই নেই। বিষয়টা আরো একটু স্পষ্ট করা ভালো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরাজয়ের পর, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর তুমি যখন বলেছিলে যে বাড়ি থেকে টেনে নিয়ে আসো, এবং ওই যে তোমার কোট আনকোট একটা কোনটা বাড়ি থেকে টেনে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ও বলা। সেটা হেরে হ্যাঁ। যাওয়ার আগে, হ্যাঁ, মানে সেখান থেকে নিয়ে এই বিষয়টা হয়েছে যে তিনি সবসময় ড্রামা করেন, তার জীবনে আর চরিত্রের প্রয়োজন নেই। এটা আমি কি বলি বলো, যারা ওই যে রুট বলে এর উত্তর তারাই দিতে পারবে। আর কেঁদে ফেলারটা যদি বলো, আমি অনেক সময় রাগে কেঁদে ফেলি। মানে আমার সাথে যেটা রিসেন্ট হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওয়ে, রাহুলের মৃত্যুর পরে যখন আর্টিস্টরা মিলিত হয়েছিল, আর্টিস্ট ফোরাম ফেডারেশন, সেখানে আর্টিস্টদের সেফটি সিকিউরিটি এজেন্ডা ছিল, সেখানে আমি মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চেয়েছিলাম। যে এত এইসব সুইসাইড দেখি, এটা ভালো লাগে না? একটা সকালবেলা উঠে ফেসবুক খুললেই অমুকে সুইসাইড করেছে, তমুকে এই করেছে, এগুলো তো মানুষ হিসেবে আর্টিস্ট আমি মনে করি, শোনো, সেলিব্রিটি হওয়া খুব সহজ। দুটো রিল বানালাম, 4টে লোক দিয়ে সেটাকে বুস্ট আপ করিয়ে দিলাম, সেলিব্রিটি হয়ে গেলাম, ইনফ্লুয়েন্সার হয়ে গেলাম। কিন্তু একজন আর্টিস্ট হতে গেলে একটা সেন্সিটিভ মন হতে হয়। সেই সেন্সিটিভিটি আমার আছে, সেই সেন্সিটিভ মনটার আমি অধিকার করি। তো একজন সেন্সিটিভ মানুষের কোথাও কিছু অন্যায় দেখলে তার প্রতিবাদ করি, সেটাকে কারো ড্রামা মনে হতে পারে, আই কেয়ার এফ। কারোর মনে হতে পারে যে উনি কেঁদে ফেললেন, খুব স্বাভাবিক। কান্নাটা, পেন ইজ দ্য পিওরেস্ট অফ অল ইমোশন। সুতরাং আমি ওই নাকে পিঙ্ক, চোখে পিঙ্ক লাগিয়ে ড্রামা করি না। আমার যদি কান্না পায়, আমি সেটাকে চাপতে পারি না, আমি কেঁদে ফেলি। আমার রাগ হলেও আমি কেঁদে ফেলি। কার যদি ড্রামা মনে হয় তো তারা ড্রামা মনে করবে। এখন চুচুড়ার চঞ্চল বাবু আর পুরুলিয়ার পারমিতা কি ভাবলো তাতে আমার কি এলো গেল বলো তো? মানে আমি তো জানি যে আমি ড্রামা ফ্রামা করি না, আমি জীবনে সোজা পথটা চলেছি। আমার কান্না দেখে যদি কারো ড্রামা মনে হয় তো তবে তার ড্রামা মনে হয়েছে। পলিটিক্যাল লোকজনদের এগুলো দেখে তাদের ড্রামা মনে হয় না। শ্রীলেখার কোনো সেন্সিটিভ বিষয়, শ্রীলেখার দুপোটা চোখের জল পড়লে সেটা ড্রামা মনে হয়। তো এখানে সমাজটা এখানে দাঁড়িয়েছে, এই মানুষগুলো এই সমাজকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সমাজটাই এখন মানুষের ইমোশনটাকে সমাজের মনে হচ্ছে ড্রামা। তো তার ওনাস তাদের, আমার নয়। আমার আবারও যদি কিছু রাগ হয়, কোথাও যদি আমি আবারও কিছু অন্যায় দেখি, আমি আবারও তার প্রতিবাদ করব। যদি রেগে গিয়ে আবারও আমার চোখের জল আসে, আমি আবারও কাঁদবো। তাতে কেউ মেলো ড্রামা মনে করুক, ড্রামা মনে করুক, মিনি সিরিজ মনে করুক। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিজ হোস্টেল।
শ্রীলেখা মিত্র সব বিষয়ের মধ্যে একটা রাজনৈতিক গল্প বা একটা পরিসর টেনে নিয়ে চলে আসে, যেখান থেকে দাঁড়িয়ে যে বিষয়ে কথা বলছে সেখানে একটা রাজনৈতিক মতাদর্শ তৈরি হয়ে যায়। সেটা যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে দেখি সেখানেও, এবং যদি পারিবারিক গল্প বা আলোচনা হয় সেখান থেকেও দাঁড়িয়ে। আমি কারোর সাথে পরিবার নিয়ে তো আলোচনা করতে যাই না, হুম। তো সুতরাং পারিবারিক গল্পে রাজনীতিকে কোথায় টেনে আনলাম জানি না। আর রাজনীতি আমাদের একদম টেলিভিশন থেকে, ফেসবুক থেকে আমাদের বেডরুমে, আমাদের বিছানায় ঠিক। চলে এসছে। ইন্ডাস্ট্রিতে এই রাজনীতিকরণটা করেছে এই তৃণমূলেরা। ফিল্মের লোকজন ঝাঁকে ঝাঁকে চলে গেছিল এই টিএমসির দৌলতে রাজনীতির এতে। তো সেখানে রাজনীতি আনবো না তো কি আমি মহাভারতকে নিয়ে আসবো? মহাভারত রাজনীতির একটা বিরাট অংশ আছে, কিন্তু আমি তো সেখানে অন্য কিছু করতে পারবো না। রাজনীতি আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যেটা আগে ছিল না। বাম জমানার সময় শ্রীলেখার ইডিওলজি কি সেটা কেউ জানতো না, চুপচাপ ভোট দিতাম, কাকে ভোট দিয়েছি বলবো কেন, এরকম ছিল। তো এই তৃণমূল এসেই তো এই জিনিসটা করেছে, তখন আলবাত আমি এখানে রাজনীতি আনবো। আজকে হকার উচ্ছেদ বলো, আজকে এই যে সমস্ত লোকজন টিএমসি থেকে বিদ্রোহী, টিএমসি বিদ্রোহী, আবার কি বিদ্রোহী কথাটার সাথে মানে অন্য একটা আবেগ জড়িয়ে রয়েছে, সেখানে টিএমসি বিদ্রোহী, টিএমসিটা আবার কি? সুতরাং যদি রাজনীতি আসে তাহলে রাজনীতি আসবে, এটা কোনো রাজনীতিকে আমি যেভাবেই হোক ঢোকাবো তা নয়। মানুষ এখন রাজনীতির বাইরে নেই, পাওয়ার চাই, পাওয়ার হলে আমি এই করবো। আজকে দেখছো তো সামান্য কাউন্সিলর থেকে আরম্ভ করে পাড়ায় যে আগে যার একটা সাইকেল কেনার ক্ষমতা নেই, তার একটা এত বড় গাড়ি, তার বউয়ের গয়না, এইসব হয়ে গেছে। তো সেখানে রাজনীতি আসবেই, রাজনীতি আসবেই এখানে। এবং আমি যত দিন বাঁচবো আমি সিপিএম এর এর কথা, সাপোর্টের কথা লোকে জেনেছে। এবং সেখানে কিন্তু সিপিএম এমন একটা দল নেই যে আজকে আমি সিপিএম সমর্থক বলে সিপিএম আমাকে একটা টিকিট দিয়ে দেবে লোকসভা রাজ্যসভার এর জন্য। আমি জানি এই দলটা এরকম নয়। সুতরাং আমার কোনো পার্সোনাল গেনের জন্য বলিনি, আমি একটু চাই একটা সমাজ, একটা সুস্থ সমাজ হোক। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। শ্রীলেখাতে যেখানে সবাই এক রাস্তায় হাঁটছে, সবাই এক মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সেটা বলো বাবা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে, আমরা দেখেছি, প্রণাম করছে, তার থেকে শাড়ি নিচ্ছে, অনেক কিছুই আমরা দেখেছি। সেই সময় তারপরে তারা এখন কি বলছে সেটা আগে বলো। হ্যাঁ, তারপরে সেই সময় একটু প্রশ্ন করা হয়েছে তোমাকে যে কেন সেই দলের সঙ্গে যুক্ত হওনি, তুমি বিভিন্ন তোমার মত জানিয়েছো। বর্তমানে এই পরিবর্তনটা হেরে যাওয়ার পর মুখ্যমন্ত্রীকে নিয়ে যারা বলেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে যারা বলেছিলেন যে দিদির পথ ছাড়বো না, দিদির হাত ছাড়বো না, রাস্তা ছাড়বো না, তারা সবাই ছেড়ে দিয়েছে, বদলে গেছে এবং অন্য দলে যোগও দিয়ে দিয়েছে। তাহলে ড্রামাটা কারা করছে? দিল্লিতে আমরা বৈঠক দেখেছি। প্রশ্ন করো যারা বলছো তাদেরকে, এবার প্রশ্ন করো যে আপনারা তাহলে এটা ড্রামাটা কেন করলেন? এই যে পারিপার্শ্বিকটা এত রকম সেটা আগে বলবে, সেটা আগে বলো যে তুমি এই যে পারিপার্শ্বিকটা ছড়িয়ে রয়েছে, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এখনো ইচ্ছে করে মাথা ঠান্ডা করে, মাথা উঁচু করে? আমার মাথাটা একদম ঠান্ডা নয়, এমনি এমনি ঠান্ডা, কিন্তু এমনি হিজিবিজি কিছু দেখলে আমি ঠান্ডা নই। আর হ্যাঁ, আমি যতদিন বাঁচবো আমি কাজ করবো, আমি ক্যামেরার পেছনে বেশি কাজ করতে এখন আগ্রহী। কিন্তু পয়সাওয়ালা লোক থাকলে, নিয়ত ঠিক থাকলে বলো, আমি ছবি করতে রাজি আছি। তো নিশ্চয়ই আমার তো পরিচয় এখানে, মানুষ তো আমাকে চিনেছে আমার রাজনৈতিক মতাদর্শের আগে, মানুষ চিনেছে আমাকে একজন অভিনেত্রী হিসেবে। সুতরাং সেই জায়গাটায় তো অবভিয়াসলি আমি যখন সবাই মমতা ব্যানার্জি একটাই এনার্জি, মমতা ব্যানার্জি যখন করতো, তখন আমি তার কবিতার স্পুফ বানিয়ে করেছিলাম যখন সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। সো সেটার জন্য আমার গাটস আছে, আই হ্যাভ দ্য বলস। বর্তমানে মুখ্যমন্ত্রী বলেছে ইন্ডাস্ট্রির জন্য অনেক পরিবর্তন আসবে, অনেক কিছু হতে চলেছে। আচ্ছা হোক আগে, তারপরে আমরা আবার 6 মাস বাদে আমরা ইন্টারভিউতে দেখবো। একদিকে আলোচনা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে কোনো রাজনৈতিক রং আসবে না, আরেকদিকে আলোচনা হচ্ছে যে কি কি সুবিধা আমরা নিতে পারি। তো এই যে দুটো মত এবং দুরকম ভাবে কাজ করা, এইটা কি মনে হচ্ছে যে আগামী দিনে শ্রীলেখা মিত্রকে হেল্প করতে পারে কোনো? না, আমি কোনো না, এই আমার কোথা থেকে হেল্প হবে, কোথা থেকে কি হবে, ট্রাস্ট মি, আমি আগেও ভাবিনি, আমি এখনো ভাবিনি। সুতরাং
এই তো এই ভালো তৃণমূল হয়ে অনেকে তো তৃণমূল থেকে ভালো ভালো তৃণমূল হয়ে চলে গেছে না, বলেছিল ভালো তৃণমূলীরা আমাদের এখানে যোগ দাও। তো সবাই তো জুন মালিয়া থেকে, শতাব্দী রায় থেকে, দেব অধিকারী থেকে, আরো কারা কারা সব চলে গেছে তো ভালো তৃণমূল। আমরা কিন্তু ভালো তৃণমূল চলে গেছে তো তারা। তো আমি তো শুভেন্দু অধিকারীর কাছেও যাইনি, অগ্নিমিত্রের কাছেও যাইনি, পাপি অধিকারীর কাছেও যাইনি, আগে যারা ছিল তাদের কাছেও যাইনি। সুতরাং যারা আমাকে বিশ্বাস করে কাজ দেবে আমি তাদের কাজ করবো, নয়তো করবো না। আমার অসুবিধা নেই কিছু, আর খেয়ে পরে বাঁচতে পারবো। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। বর্তমানে মুখ্যমন্ত্রীকে দেখে কি মনে হচ্ছে যে মানুষ সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে শুভেন্দু অধিকারীকে জায়গা দিয়েছে? শুভেন্দু অধিকারী আগে বোধহয় টিএমসি করতেন, বোধ হয় না, করতেনি। হ্যাঁ, তো আর কিছু বলার আছে? কোথাও গিয়ে তোমার কি মানে মনে হয় কি যে এই মানুষের এত ক্ষোভ ছিল এক সময়, সেই পরিবর্তন এক মাস হয়েছে, তার মধ্যে হকার উচ্ছেদ, গরিব মানুষদের মাথার উপর ছাদ কেড়ে নেওয়া, তাদের আয়ের তাদের পেটে লাথি মারা, এই জিনিসগুলো তো একেবারেই কাম্য নয়। এতদিন টিএমসি হাফতা দিয়ে এই করে তারা এতদিন ছিল, তাদের একটা পুনর্বাসনের ব্যবস্থা করে তারপর এতগুলো গরিব মানুষ যাবে কোথায়? আজকে যেই লোকজনকে ভারতবর্ষ থেকে বার করে দিচ্ছে, না বাংলাদেশ তাদের নিচ্ছে না ভারতবর্ষ তাদের নিচ্ছে, সেখানে ওই তারা কাঁটাতারের ওখানে বসে রয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে, তাদেরকে দেখছে না কেন? সুতরাং যে কোনো দল না, এরা এই গরিবের জন্য ভাবার কিন্তু একটা সিপিএমই আছে। তারা কিন্তু মানে পুলিশের ডান্ডাও খাচ্ছে, লাঠি খাচ্ছে, তারা কিন্তু সারাক্ষণ আমার ভোটে কটা সিট পেলাম সেটার করে নয়, তারা কিন্তু সবসময় এই দলটাই কিন্তু যায়। আর কোথায় কারা? সুতরাং যদি সত্যি এই সরকার যদি ভালো কোনো কাজ করতে পারে, ভালো, অনেক আমি বামপন্থী সাপোর্টার জানি যারা এই কি বলে তৃণমূলকে তাড়ানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছে। সুতরাং এই দেখো, তুমি আমাকে পলিটিক্যাল জিনিসগুলোই জিজ্ঞাসা করছো। এই যে তুমি বললে যে সব জায়গায় তুমি শ্রীলেখা মিত্র ঘুরে ফিরে পলিটিক্সে চলে আসে, তুমি কিন্তু ঘুরে ফিরে শ্রীলেখা মিত্রকে পলিটিক্সের দিকে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা, নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। কোথাও গিয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত হয়ে গিয়েছে বিষয়টা। আমি জানি না, আমি ইন্ডাস্ট্রির ইনসাইডার নই। আমি ইন্ডাস্ট্রি ইনসাইডার কোনোদিন, এত 30 বছর হতে চললো ইনসাইডার হইনি, হতেও চাই না। যারা আমায় পছন্দ করবে, কাজে নেবে, ব্যাস। এর বাইরে আমার ইন্ডাস্ট্রি কারোর সাথে আমার কোনো সখ্যতা, ভাব, ভালোবাসা, পীড়িত কোনো কিছুই নেই। স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাস হেরে যাওয়ার পর আবার শেষ বিষয় জানার, ছবি নিয়ে কিছু বলছে না বলবো, তবে তার আগে যে শ্রীলেখা মিত্র যেখানে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, হাজার হাজার মিডিয়া সেখানে, সবাই অবাক হয়ে দেখছে শ্রীলেখা মিত্রকে। কারণ তারা না বাইরে ছিল, মিডিয়া বাইরে ছিল, ভেতরে ঢুকতে পারেনি। আমি বলছি এবং আমি যখন জিজ্ঞেস করেছিলাম কি বিষয়ে একজন সিনিয়র অভিনেত্রী কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, তখন তারা সবাই চুপ করেছিল। বলার জায়গা নেই। কারণ আমি ওখানে ওই বললাম যে সেফটি সিকিউরিটি নিয়ে কথা হচ্ছিল, তো সেখানে সবাই না খুব স্ক্রিপ্টেড, মানে আমাদের ফিল্মের লোকজন না ক্যামেরার সামনে অভিনয় করার থেকে ক্যামেরার পেছনে অভিনয় করাটাই ভীষণ দক্ষ তারা। যে কাকে কি, কোন দেবতা কোন ফুলে তুষ্ট হবে সেটা তারা খুব জানে। তারা একটা প্রিপেয়ার্ড স্ক্রিপ্টেড কিছু কথা বলছিল। তা আমার বক্তব্য অন্য ছিল। আমি চেয়েছিলাম এই যে এত চ্যানেল, এত সিরিয়াল, এত কিছু হচ্ছে, এত নতুন নতুন মেয়েরা আসছে, যেই মানুষগুলো অনেক পড়াশোনা করে অনেক অধ্যাবসায়, যেই টাকাটা দেখে তারাই ক্লাস 9, 10, 11-এ পড়া মেয়েরা এসেই এতগুলো টাকা রোজগার করছে। তারা ভাবছে এরকমই বোধহয় চলবে, বিএমডাব্লিউ, অডি এইসব কিনে ফেলছে, দুম করে কাজ চলে যাচ্ছে, তখন তারা বিপথে যাচ্ছে, নয় সুইসাইড করছে। এটা আমাকে খুব হন্ট করতো। এবং আমি যেহেতু ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি, যেহেতু আমি চেয়েছিলাম এইটা নিয়ে কথা বলবো, যে প্রত্যেকটা স্টুডিওতে একটা করে যদি ওই মেন্টাল হেলথ চেক আপের জন্য কিছু করার থাকে। তো আই স্টার্টেড the entire this thing, মানে having the entire thing in my head, I started, the very first sentence was, ভালো লাগলো স্বরূপ বাবু নিজেদের ভুল ত্রুটিটা স্বীকার করলেন। আমাকে হাড়ে করে চারিদিক থেকে অ্যাটাক করা হলো। তো এইটা যদি একটা মানুষ একা, তার
আর্টিস্ট ফোরাম, ফেডারেশন সবাই মিলে তাকে যদি লেফট রাইট ব্যাক সেন্টার থেকে অ্যাটাক করে, তো তার কি হবে? সে কাঁদবে। মানে আমি তো একা চিৎকার করে বলে যাচ্ছি আমাকে কথাটা বলতে দেওয়া হোক, আমায় কথাটা বলতে দেওয়া হোক। আমার হাত থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে ছিলেন? হ্যাঁ, সবাই ছিল। কি বলেছিলেন আমি তারপর? জানি না। আমার হাত থেকে মাইক কেড়ে নেওয়া। আজকে একটা গণতান্ত্রিক দেশে, রাজ্যে বাস করি, সেখানে আমার বক্তব্যের সাথে কারো বক্তব্য যদি মতের মিল না হয়, তাহলে তার রাইট আছে যে আমার কথাটা শেষ হলে সে তার বক্তব্যটা বলুক। না, সুলেখার কথাটা মানতে পারলাম না, বা সুলেখা যেটা বলেছে দ্যাটস বিএস। কিন্তু সেটা না করে হাত থেকে মাইক কেড়ে নেওয়া, এক প্রকার আমাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। তখন কি আমি হাসতে হাসতে হাই কেমন আছো এই করে বেরোবো? তখন তো আমি কাঁদতে কাঁদতেই বেরোবো। আমার রাগ, অপমান, অসম্মানে আমি কাঁদতে কাঁদতেই বেরিয়েছি। তো সেটা যদি কারো ড্রামা মনে হয়, যায় আসে না। ট্রাস্ট মি, আমাকে রিল মানুষরা অপছন্দ করে নানান কারণে। কারোর ভাইফোঁটার ছবি দিয়ে দিচ্ছি, কারোর কিছু এই করে দিচ্ছি, কিন্তু রিয়েল যেই মানুষগুলো তারা আমায় চেনে। সুতরাং সেটা আমার কাছে অনেক বড়। আর তুমি তো আমার নেগেটিভ 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 গুলো বলে গেলে। এত যে ফেসবুকে যে এত লোকজন লিখছে যে একমাত্র সুলেখাই সত্যি কথাগুলো এদের সবার আগে এরকম ভাবে বলেছে। বললাম তোমার মতো স্পষ্ট বক্তা কজন রয়েছে? এখন তো মানুষ সেগুলো বলছে, তাহলে সত্যি কথা বলার তো একটা দাম আছে। আজকে আমার কাছে আমার সম্মানটা না অনেক বেশি ইম্পর্টেন্ট দেন 10টা ছবি, 5টা অডি গাড়ি, 5টা বাড়ি। আমার আত্মসম্মান বোধটা অনেকের থেকে অনেক বেশি। এবং ওই পাওয়ারের লোভ, তুষ্ট করে চলা, তেল মেরে চলা, অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এটা করিনি, করবো না। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। অভিজ্ঞান কি একটু স্পেশাল কোনো ট্রিটমেন্ট দিয়েছে? মানে শ্রীলেখা দিয়ে এসো বসো, না, তোমাকে অভিজ্ঞান এই সবাইকে তোমাকে তোমার জন্য এই চরিত্রটা আমরা চাই এবং আমরা সেটা বলেছে। পৃথিবী একদিকে থাক, শ্রীলেখা মিত্র আমাদের সঙ্গে ছবিতে থাক, এই বিষয়টা বলে কি না, পৃথিবী ঠিক এক্স্যাক্টলি তুমি যেরকম বলেছো এটা আমি অভিজ্ঞানকে বলে দেবো পরের ছবিতে এরকম ভাবে বলতে। কিন্তু এই ছবিতে অভিজ্ঞান ওরকম বলেনি, বলেছে যে এই ক্যারেক্টারের কারণ জন্য সবাই বলে যে কেন শ্রীলেখা মিত্রকে নেওয়া হবে, কেন নেওয়া হবে, এবং তুমি বললে যে আচ্ছা, আমাকে কেন দেখে বলো, কেন বলো? একটা ব্যাপার আছে যেখানে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। অভিজ্ঞানকে ডাকতো। অভিজ্ঞান কেন নিয়েছিল সেটা একটু সেটা জানতে চাই। অভিজ্ঞানই জানবে। আজকে 4 দিন হয়েছে অভিজ্ঞানের সাথে শুটিং করেছি, এর আগে অনেকবার আমাদের দেখা হয়েছে, মিটিং হয়েছে। তো অভিজ্ঞান বলুক যে আমি, অভিজ্ঞান কেন, মানে এর আগে যারা যারা আমার সাথে কাজ করেছে তারা বলুক যে সুলেখা টাইমে 9টায় কল টাইম, সুলেখা 12টায় এসছে, বা সুলেখা এটা না হলে চলবে না, আমার জন্য এই এই করতে হবে, আমার অন্তরাজ আসবে 4 জন, এরকম একটা কিছু করেছে কিনা, কোন রকম কোনো কিছু করেছে কিনা। শোনো, আমি ফিল্মটাকে ভালোবাসি, আমি সিনেমার এপারে থেকেছি, এবার সিনেমার ওপারে আমি থেকে কাজ করতে চাই, বেশি চাই আর কি। তো সেখানে আমি কেন করবো? আমি ফিল্মটা একটা সবাই মিলে করার একটা টিম ওয়ার্ক, সেটা আমি কেন করব? যারা বলে তাদের কোনো একটা গাত্রদাহ আছে আমায় নিয়ে, সেই জন্য বলে। আর তোমরা 2-5 জন যারা বলে তাদের কথাটাকে হাইলাইট করে এই বলেছে এই বলেছে বাল্লে বাল্লে করতে থাকো। না না, এই আবার একটা জিনিস এখানে চলে আসছে যে লোকের কথা কি তুমি কোনোদিনও শুনেছো? শোনোনি তো? না, আমি আমার নিজেরটাই শুনেছি। হ্যাঁ, একদম। এবং সেই জন্যই আজকে স্পষ্ট বক্তা শ্রীলেখা। তবে শ্রীলেখা এই স্পষ্ট বক্তাটা এটাই তো হওয়ার কথা, কেন লোকে স্পষ্ট বক্তা হবে না? হয় কি, সবাই কি হয়? কেন হবে না? পারে না, এবং এতদিন তো হয়নি। তাহলে সেটা শ্রীলেখার প্লাস পয়েন্ট। তাহলে সেটাকে শ্রীলেখাকে স্পষ্ট বক্তা, আপনি কেন স্পষ্ট বক্তা? কিন্তু আপনি স্পষ্ট বক্তা, এটাকে নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়, সেসবে নয় থাক। কিন্তু তুমি বলো যে এই যে গল্পটার মধ্যে দিয়ে আমরা তোমাকে দেখতে চলেছি, সেখান থেকে গিয়ে অভিজ্ঞান একদম নতুন ইন্ডাস্ট্রিতে। তোমার এর আগে ছবি করেছে অভিজ্ঞান, হ্যাঁ, কিন্তু কোথাও গিয়ে করেছে, কোথাও গিয়ে একজন সিনিয়র আর্টিস্ট হয়ে এটা সবসময় আমরা দেখেছি যে একজন ভালো ডিরেক্টর হতে হবে, একটু নাম করা হতে হবে, প্রোডাকশন হাউস একটু বড় হতে হবে, তারপরে গিয়ে আমরা সবচেয়ে বেশি আমি বোধহয় নিউ কামার্সদের সাথে মানে বেশি কাজ করি। এটার কি প্লাস পয়েন্ট আছে? মানে আজকে যারা ইন্টারভিউটা দেখছে তারাও ভাববে। কলকাতায় এসে মেয়েদের জন্য থাকার সুরক্ষিত জায়গা নৌকাবাড়ি, আ প্রিমিয়াম লেডিস হোস্টেল। কারণ নতুনকে জায়গা দেওয়াই হয় না। হ্যাঁ, দেওয়া হয় না। সেটা তাহলে তোমাদের প্রডিউসারকে বলা উচিত, যে কেন আপনারা নতুনকে জায়গা দেন না, কেন একই লোকজন
ডিরেক্ট করবে, একই লোকজন অভিনয় করবে, কিছু কিছু প্রোডাকশন হাউসেস আছে একই মুখ ঘুরে ফিরে, লোকজন বোর হয়ে যায়, তা তো ওটাই গিলিয়ে যাবে। তো একই ব্যাপার, আমার এখানে কোনো ওরকম নতুন কারো যদি ভালো স্ক্রিপ্ট থাকে, তার যদি সেই কনফিডেন্সটা থাকে যেটা অভিজ্ঞানের আছে, অভিজ্ঞানের সাথে আমার ক্রিয়েটিভ ডিফারেন্স অনেক হয়েছে। যে এই জায়গাটা কিরকম ভাবে বলবো, এটা কেন এরকম কে হয়েছে। বেশি খুঁতখুঁতে, তুমি না পরিচালক? I guess both of us. I guess both of us to some extent. শর্টে কি ঝগড়া লাগে? না, একদম না। না, সুলেখা মিত্র কি তখন কি ইন্টেলেকচুয়াল ভাবে বোঝায় যে শোন এই শর্টটাই না, 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 ওরকম কিছু না, যথেষ্ট ইন্টেলেকচুয়াল নিজেই। এখনো অনেক, মানে আমার হাফ বয়সীরও কমও, সুতরাং আরো অনেক উন্নতি করার অনেক জায়গা আছে। কিন্তু নতুনরা যদি কোনোদিন কাজের সুযোগ না পায়, সবাই বলবে যে এক্সপিরিয়েন্স কি আছে। আরে কাজটা করলে তো একটা মানুষের এক্সপিরিয়েন্স হবে, তো সেই কাজটাই যদি তোমরা না দাও, তাহলে তার এক্সপিরিয়েন্সটা কোত্থেকে ডেভেলপ করবে? কার্ড দেওয়া হয় না, ঝামেলা করা হয়, মানে লুকিয়ে লুকিয়ে, এই যে গুপি কাজ, গুপি কেন? কারোর যদি এইটুকু সামর্থ্য থাকে, আমি 10 জনের বেশি আমি পারবো না নিতে, আমার প্রডিউসার এই টাকা দিয়েছে, আমাকে এর মধ্যে করতে হবে, সে কেন 40 জনের ইউনিট নিয়ে কাজ করবে? তাকে কেন একটা ক্রিমিনালের মতো, যেন খুন করতে যাচ্ছি, চুরি করতে যাচ্ছি, ডাকাতি করতে যাচ্ছি, এরকম একটা করে তাকে কাজ করতে হবে? সে তো একটা কাজ করতে যাচ্ছে, তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, আবার সেই গরিবের পেটে লাথি মারে। বড় লোক, এই যে যারা নেতা মন্ত্রী, তারা কিন্তু রং বদলে এদিক ওদিক চলে যায়। লোয়ার লেভেলে যে পার্টি ওয়ার্কার্সরা থাকে, পলিটিক্সটা আসবেই। লোয়ার লেভেলে যে পার্টি ওয়ার্কার্সরা থাকে, তাদের বাড়ি চলে যায়, তাদের খুন হয়, পরিবারের লোকজন, সেটা হয়। তারা কিন্তু, আমরা বুঝতে পারিনি, আমরা অনেক বলেছিলাম এই জিনিসটা খুব অন্যায় হচ্ছে, আমাদের কেউ কথা বলতে দেয়নি। কেন কথা বলতে দেয়নি? বন্দুক ধরেছিল তোমার মাথায়, বন্দুক ধরে নিন, তোমার লোভ ছিল, ওই আসনটার প্রতি তোমার লোভ ছিল, তোমার ওই পাওয়ারের প্রতি লোভ ছিল, যে আমি এমপি হব, আমি এমএলএ হব, তারপর আমি এইগুলো আখের গুলো গোছাবো। তাহলে আজকে বিজেপি সেই লোকগুলোকে নিয়েছে কেন? মুখের দিকে তাকিয়ে যেই দাঁতে দাঁত চেপে আমি অডি না বিএমডাব্লিউ ঘুরি। সুতরাং এইসব কথাগুলো বললে আমি রুড, ইয়েস আই এম রুড, ইয়েস আই অ্যাকনলেজ আই এম রুড। আমরা আজকে ছবির আড্ডা নিয়ে কথা বলবো বসেছিলাম, কিন্তু শ্রীলেখাদি থাকলে সেটা আমাদের অন্য একটা লাইন নিয়ে নেয়। আমরা আজকে কথা বলছি অনুমানের ভিত্তিতে, তবে এখানে অনুমান করার কিছুই নেই, হতেই চলেছে ভালো, কারণ কাস্টিং যা রয়েছে এবং অভিজ্ঞানের যা পরিচালনা এবং যা নিয়ে আলোচনা হচ্ছিল, আশা রাখছি অনেক ভালো হবে ছবি। দেখুন, আমাদেরকেও জানাবেন কেমন লাগলো শ্রীলেখা মিত্র ফিরে আসা। ওই একটা কথাই বলে যে এভাবেও ফিরে আসা যায়, সেটা হয়তো শ্রীলেখা মিত্র একবারই, মানে সব সময় প্রমাণ করতে পারে, একমাত্র তিনি যিনি কোথাও প্রমাণ করতে চান না, কিন্তু সেটা প্রমাণিত হয়ে যায় বারবার। আজকে কিন্তু কিছু বলিনি। আজকের ইন্টারভিউ এখানে শেষ করব। ভালো থাকুন, ভালো রাখুন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।